বিধিসম্মত সতর্কীকরণ। গল্পসূত্রে ধূমপান, মদ্যপান এবং ড্রাগ সেবনের প্রসঙ্গ এসেছে। ধূমপান, মদ্যপান, ড্রাগ সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। স্ট্যাচুটারি ওয়ার্নিং: consumption of drugs, smoking and drinking are injurious to health. হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম। কি ছোট কুমার বাহাদুর, কি হয়েছে আপনার? রক্ত! ছোট কুমার বাহাদুর, আপনার এমন অবস্থা কে করলো? কে কোথায় আছিস? এদিকে আয়, ছোট কুমার বাহাদুরকে হাসপাতালে নিয়ে যেতে হবে। আজ আপনি শুনবেন সৈয়দ মুস্তাফা সিরাজের কর্নেল কাহিনী কা 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 রহস্য। গল্প পাঠে এবং জয়ন্তর চরিত্রে আমি সায়ন, কাত্যায়ন এবং কানু ভট্টাচার্যের চরিত্রে অপূর্ব এবং কর্নেলের চরিত্রে দীপক। নাট্যরূপ দান চিন্ময়। পোস্টার ডিজাইনিং বিশ্বজিৎ। প্রমোশনাল পার্টনার quickfindout.com। সমগ্র পরিচালনা এবং ধ্বনি পরিকল্পনা সায়ন। কর্নেল নীলাদ্রি সরকার নেচার পত্রিকা পড়তে পড়তে হঠাৎ বলে উঠলেন, 47 লক্ষ বীজকণা। তারপর পত্রিকার পাতা থেকে মুখ তুলে বললেন, কল্পনা করো জয়ন্ত, একটা অর্কিডের ফুল শুকিয়ে যাওয়ার পর বাতাসে চারিদিকে ছড়িয়ে যায় 47 লক্ষ বীজ, যা সাধারণ মাইক্রোস্কোপে দেখতে পাওয়া যায় না। এমনই সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস। তাই আমি বলি, যদি সত্যিকারের কোনো রহস্য থাকে তা আছে এই প্রকৃতিতেই। কর্নেলের মুখে বিস্ময় মেশানো একটা অলৌকিক ভাব লক্ষ্য করলাম। জিজ্ঞেস করলাম, তা অর্কিড নিয়ে সকালবেলায় মাথা খারাপ করার কারণ? ও, তোমাকে তো আসল কথাটাই বলা হয়নি। কর্নেল নিভে যাওয়া চুরুটটা ধরিয়ে ধোঁয়া ছেড়ে বললেন, এগুলোকে বলা হয় ক্রাউন অর্কিড। এর এমন একটা নামকরণের দুটো কারণ আছে। একটা হলো এই অর্কিডের ফুল সোনালি রঙের, ক্রাউন বা রাজমুকুটের মতো দেখতে। দ্বিতীয়টা হলো এগুলো খুব উঁচু গাছের ডগার দিকে ডালে থাকে, ফলে ফুল ফুটলেই সেই গাছটাকে মনে হয় মুকুট পরা রাজা। মাটি থেকে অন্তত 40 ফুট উঁচু হওয়া চাই গাছটা। গতবার ক্যালিফোর্নিয়ার ইয়োসেমিটি ন্যাশনাল পার্কের এলাকার রেডউড গাছের ডগায় ক্রাউন অর্কিড দেখে এসেছি। জায়গাটার নাম মারিপোসা গ্রোভ। তো আজকের কাগজে। কথাটা বলতে বলতে কর্নেলকে থামতে হলো, কারণ ডোরবেল বেজেছে। ষষ্ঠী। একটু পরে ষষ্ঠী এক ভদ্রলোককে নিয়ে এলো কর্নেলের ড্রয়িং রুমে। ভদ্রলোকের পরনে খুব সাদামাটা প্যান্ট শার্ট, পায়ে সাধারণ চপ্পল। বয়স 40-42-এর মধ্যে। মুখে পোড় খাওয়া ভাব, বিষণ্ণ এবং উত্তেজিত দেখাচ্ছিল তাকে। নমস্কার, আমি গতকাল রাত্রে আপনাকে ট্রাঙ্ক কল করেছিলাম ভীমগড় থেকে। আপনি কাত্যায়ন সিংহ? আগে হ্যাঁ। দেখুন, বড় বিপদে পড়ে গেছি। আমাকে অকারণে পুলিশ অ্যারেস্ট করে বিপাকে ফেলেছে। গতকাল জেলা জর্জের কোর্টে জামিনে ছাড়া পেয়েছি। আমার বিরুদ্ধে কোনো প্রমাণ নেই স্যার। ছোট কুমার বাহাদুর মরার সময় নাকি আমার নাম করে গেছেন, অথচ আমি তখন ওসবের ধারে কাছেই ছিলাম না। আমাকে বাঁচান স্যার। কাগজে আপনার অনেক কীর্তিকলাপ পড়েছি, একমাত্র আপনি আমাকে বাঁচাতে পারবেন। হ্যাঁ, আপনি আগে কফি খেয়ে চাঙ্গা হন, তারপর বলুন কি হয়েছে। ষষ্ঠী। কর্নেলের হাঁকে ষষ্ঠীচরণ ঝটপট কফি তৈরি করে আনলো। কাত্যায়নবাবু কফিটা ফুঁ দিয়ে তাড়াতাড়ি শেষ করে ফেললেন। তারপর রুমালে মুখের ঘামটা মুছে বলতে শুরু করলেন, দেখুন, ভীমগড় এস্টেটের রাজা বিখ্যাত হর্ষবর্ধন রায়ের 2 ছেলে, জয়বর্ধন এবং আনন্দবর্ধন। তারা একে অপরের সৎ ভাই।
প্রায় সমবয়সী দুজন, কিন্তু ছোটবেলা থেকেই তাদের মধ্যে খুব একটা মিল ছিল না। ভারত সরকারের কাছ থেকে রায়বাহাদুর হর্ষবর্ধন বছরে প্রায় 9 লক্ষ টাকা ভাতা পেতেন। পরে ইন্দিরা গান্ধীর আমলে সেই ভাতা বা প্রিভি পার্স আইন করে বন্ধ করে দেওয়া হয়। রাজা বাহাদুর মারা যান। 2 ভাইয়ের মধ্যে পারিবারিক সম্পত্তি ভাগ বাটোয়ারা হয়, কিন্তু বিবাদ বাঁধে একটা মণিমুক্ত খচিত সোনার মুকুট নিয়ে। মুকুটটা মোগল আমলের। রাজা বাহাদুর মুকুটটি শিব মন্দিরের কোনো এক জায়গায় লুকিয়ে রেখেছিলেন, কারণ প্রিভি পার্স আইনের ফলে সমস্ত রাজভাণ্ডার সোনাদানা সরকার নিয়ে নেয়। মারা যাওয়ার আগে রাজা বাহাদুর সেই গোপন সিন্ধুকের একটি অদ্ভুত তালা তৈরি করেছিলেন। তালাটি 2টি চাবি ছাড়া খোলা যাবে না। একটি চাবি থাকতো জয়বর্ধনের কাছে, আরেকটি চাবি থাকতো আনন্দবর্ধনের কাছে। তার ফলে সিন্ধুক খুলে রাজমুকুট বের করতে হলে 2 ভাইকে একসঙ্গে যেতে হবে। 1 সপ্তাহ আগে ভোরবেলা মন্দিরের পুরোহিত কানু ভট্টাচার্য মন্দিরে পুজো করতে যাওয়ার সময় ভেতরে কুমার বাহাদুর আনন্দকে পড়ে থাকতে দেখেন। তার মাথার পেছনে কোনো এক ভোঁতা জিনিস দিয়ে আঘাত করা হয়েছিল, কিন্তু তার মৃত্যু হয়নি। কানু ভট্টাচার্য তাকে ওই অবস্থায় দেখে মুখে জল ছিটিয়ে ওঠানোর চেষ্টা করেন। তখন নাকি ছোট যুবরাজ আনন্দবর্ধন অতি কষ্টে উচ্চারণ করেন কা কা কা। তারপরেই তার মৃত্যু হয়। শোরগোল পড়ে যায়। পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে পুরোহিতের মুখে কা কা শুনে আমাকে অ্যারেস্ট করে। কা 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 বলে মারা যান আনন্দবর্ধন? হ্যাঁ স্যার। কিন্তু পুরোহিতের নামের প্রথম অক্ষর তো কা। আমি পুলিশকে বলেছিলাম, কিন্তু পুলিশের মতে কানু ভট্টাচার্য রোগা, বেঁটে, হাড় পাঁজর সম্বল লোক। আবার ওই বাঁ হাতটা জন্ম থেকেই পঙ্গু, ডান হাতেও তেমন জোর নেই। তার পক্ষে শক্তিমান যুবক আনন্দকুমারকে এক আঘাতে মেরে ফেলা সম্ভব নয়। তাছাড়া ঘটনাস্থলে একটা লোহার মুগুর পাওয়া গেছে, তাতে রক্ত লেগেছিল, কাজে ওটাই মার্ডার ওয়েপেন। ওই 15 কিলো ওজনের মুগুর তোলা কানু ভট্টাচার্যের পক্ষে সম্ভব নয় স্যার। বড় কুমার বাহাদুর জয়বর্ধন কি বলছেন? উনি স্যার খোঁড়া মানুষ। বছর 2 আগে মোটরসাইকেল দুর্ঘটনায় ওনার এক পায়ের হাড় ভেঙে যায়। পা কেটে বাদ দিতে হয় কলকাতার এক নার্সিংহোমে। তাই উনি ওই কাঠের পায়ে কষ্টে চলাফেরা করেন। তাও 2 বগলে ক্র্যাচে ভর করে কোনো রকমে হাঁটাচলা করেন। উনি আমাকে সমর্থন করেছেন। তাছাড়া ওদের বাড়ি 30 বিঘা জমি নিয়ে, চারিদিকে পাঁচিল, বাড়ি থেকে মন্দির অন্তত 700 মিটার দূরে। আচ্ছা, লোহার মুগুরটা কার? মন্দিরের পাশে ছোট কুমার বাহাদুর আনন্দবর্ধনের ব্যায়ামের আখড়া। উনি মুগুর ভাসতেন। বলবান মানুষ স্যার। ওনাকে কি ওই মুগুর তুলে মারতে পারি? খুব শক্তিমান খুনির কাজ স্যার। ছোট কুমার বাহাদুরের কাছে সেই গোপন সিন্ধুকের চাবি ছিল? আগে হ্যাঁ, ওনার হাতের মুঠোয় ছিল। মুকুট চুরি হয়েছে কিনা দেখার জন্য বড় কুমার বাহাদুরকে ডাকা হয়েছিল। ওনার চাবি প্রথমে তালায় ঢোকাতে হবে, তারপর ছোট রাজকুমারের চাবি ঢোকালে তবে সিন্ধুক খুলবে। সিন্ধুক বলছি বটে, তবে ওটা শিবলিঙ্গের বেদি স্যার। বেদিটাই সিন্ধুকের মতো, কালো পাথরের তৈরি। চাবির ছিদ্র মানে তালার উপর সিন্ধুকের গভীর ছাপ, তাই তালার ছিদ্র দেখা যায় না। সিন্ধুক বেদি খোলা হলো? পুলিশের সামনে খুললেন কুমার জয়বর্ধন। আচ্ছা, ভেতরে মুকুট ছিল? ছিল স্যার, ওটা পুলিশ নিয়েছে। আইনে নাকি বলা হয়েছে পুরনো জিনিস সরকার বাজেয়াপ্ত করতে পারেন। হ্যাঁ, প্রিভি পার্স বাতিলের আইনেও পারেন, আবার ঐতিহাসিক বা পুরনো দ্রব্য সংক্রান্ত আইনেও সরকার এটা পারেন। কথাটা বলে সাদা দাড়িতে হাত বুলোতে লাগলেন কর্নেল। চোখ বন্ধ করে চেয়ারে হেলানো দিলেন। বুঝলাম পুরনো অভিজ্ঞতা ও রহস্যময় ঘটনার তথ্য থেকে থিওরি গড়ে তুলছেন এবার। স্যার, আমি রাজ পরিবারের 200 টাকা মাইনের কর্মচারী। বড় বিপদে পড়ে আপনার শরণাপন্ন হয়েছি। বড় কুমার বাহাদুরই আপনার কাছে আসতে বলেছিলেন। কর্নেল এবার মাথার টাকে হাত বুলোচ্ছিলেন। চোখ বন্ধ করেই বললেন, আনন্দবর্ধন মৃত্যুর সময় কা 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 বলেছিলেন? হ্যাঁ স্যার। মুকুট পুলিশের কাছে আছে? আগে হ্যাঁ। পুলিশের সামনে জয়বর্ধন সিন্ধুক বেদির তালা খুললেন? আগে প্রথমে নিজের চাবি ঢুকিয়ে ঘোরালেন, তারপর ভাইয়ের চাবি দিয়ে।
হঠাৎ সোজা হয়ে বসে কর্নেল বললেন, ঘটনাস্থলে না গিয়ে কিছু করার নেই, ঠিক সময়ে আমি ভীমগড়ে পৌঁছে যাব। কৃতজ্ঞতা জানিয়ে ভীমগড় রাজ পরিবারের ম্যানেজার বাবু চলে গেলেন। পরদিন আমরা দুজনে ভীমগড় গেলাম। রাজবাড়ির চারিদিকে গভীর খাল কাটা, তার উপর একটা ব্রিজ আছে। খালটা এই গ্রীষ্মকালে শুকিয়ে গেছে। 30 বিঘে মাঠের চারিদিকের পাঁচিল জেলখানার প্রাচীরের মতো উঁচু, তাই ব্রিজের ওপর দিয়ে ঢুকতে হয়। বিশাল ফটকে দারোয়ান আছে। কর্নেলের গলা থেকে বাইনোকুলার এবং ক্যামেরা ঝুলছে। হাতে প্রজাপতি ধরার নেটের স্টিক। এটা দেখতে খানিকটা গুটোনো ছাতার মতো। দারোয়ানকে 10 টাকা বকশিশ দিয়ে রাজমন্দির দেখার ইচ্ছে প্রকাশ করলেন কর্নেল। তার কাছ থেকেই জানতে পারলাম মন্দিরের জাগ্রত দেবতা দেখতে মাঝে মাঝেই টুরিস্ট আসে। তাতে দারোয়ানের কিছু রোজগার হওয়া অস্বাভাবিক নয়। ভেতরে ঢুকে দেখি একচালা বিশাল প্রাচীন মন্দির ঘন গাছপালার ভেতর মাথা তুলেছে। রাজপ্রাসাদটা একটু দূরে, তার ওদিকে একটা চৌকো পুকুর। মন্দির দেখার জন্য পুরোহিত ঠাকুর কানুহরি ভট্টাচার্যকেও কিছু দক্ষিণা বা প্রণামী দিতে হলো। তিনি আমাদের গাইড হলেন। মন্দিরের ভেতর ঢুকে দেখলাম কালো বেদিতে বসানো আছে প্রকাণ্ড শিবলিঙ্গ। কেমন যেন একটা অস্বস্তিকর পরিবেশ। কথাবার্তার মধ্যে কর্নেল আনন্দবর্ধনের মৃত্যুর ঘটনাটা জেনে নিলেন। কাত্যায়নবাবুর বর্ণনার সঙ্গে মিলেও গেল। পেছন দিকের ব্যায়ামাগারটিও আমরা দেখলাম। ঘাসের ওপর মোর্চে ধরা একটা মস্ত লোহার মুগুর পড়ে আছে। অবশ্য যে মুগুরটা মার্ডার ওয়েপন, সেটা পুলিশ নিয়ে গেছে। কানু পুরোহিতের একটা হাত জন্ম থেকে পঙ্গু। অন্য হাত দিয়ে কোথায় আনন্দবর্ধনের লাশটা পড়েছিল দেখিয়ে দিলেন। কর্নেল সব দেখে শুনে বেরিয়ে এলেন। কানু ভট্টাচার্য বললেন, দুধ কলা দিয়ে কাল সাপ পুষেছিল রাজ পরিবার, সেই সাপেই কামড়েছে। ওই ম্যানেজার বাবু মুকুট চুরির লোভে মেরেছে ছোট কুমার বাহাদুরকে। আচ্ছা, মৃত্যুর সময় কোনো কথা বলেননি উনি? ওই তো বললাম, কা 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 বলেই হেঁচকি উঠল, তারপর সব শেষ। আমি একটু বড় কুমার বাহাদুরের সঙ্গে দেখা করতে চাই। ভাইয়ের শোক সামলাতে পারেননি। মিল না থাকলেও ভাই তো বটে। চলুন দেখি। কানু ভট্টাচার্য আমাদের নিয়ে রাজপ্রাসাদে এলেন। হলঘরে আমাদের বসিয়ে ভেতরে গেলেন। একটু পরে ক্রাচে ভর দিয়ে জয়বর্ধন এলেন। কর্নেল নিজের পরিচয় দিলে তিনি আপ্যায়নের জন্য ব্যস্ত হয়ে ভট্টাচার্য মশাইকে ব্যবস্থা করতে বললেন। তারপর আমাদের উদ্দেশ্যে বললেন, আমি কাত্যায়নকে আপনার কথা বলেছিলাম। ও সম্পূর্ণ নির্দোষ। আমার ধারণা আনন্দ মৃত্যুর সময় যন্ত্রণা প্রকাশ করেছিল মাত্র। আর বোকা ভট্টাচার্যটা শুনেছে কা কা কা। আর পুলিশ তো জানেনি, সব সময় উদর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপাতে ওস্তাদ। তা কর্নেল সাহেব, আমি চাই আনন্দর মৃত্যু রহস্যের কিনারা হোক, আর আপনি সেই দায়িত্ব নেন। সিন্দুক বেদির 2টো চাবিই তো এখন আপনার কাছে আছে। আছে, দেখাচ্ছি। জয়বর্ধন পকেট থেকে 2টো চাবির রিং বের করে আমাদের দিলেন। কর্নেল চাবি দুটো খুঁটিয়ে দেখে বললেন, কোনটা আপনার চাবি? এটা। জয়বর্ধন তার নিজের চাবিটা দেখালেন। আমার চাবি আগে তালায় ঢুকিয়ে 3 বার ঘোরাতে হবে, তবে আনন্দের চাবি তালায় ঢুকবে। অথচ এটাই বুঝতে পারছি না আনন্দ কেন বৃথা চেষ্টা করতে গেল। উনি তো আপনার চাবির নকলও তৈরি করিয়ে নিতে পারেন। সেটা আমারও সন্দেহ ছিল, কিন্তু ওনার কাছে সেই নকল চাবি পাওয়া যায়নি। এক্স্যাক্টলি। যে ওকে মেরেছে সেই ওটা নিয়ে পালিয়ে গেছে। কানু ঠাকুর ধপাস করে একটা শব্দ শুনেই মন্দিরে ঢুকেছিলেন। বেগতিক দেখে মন্দিরের পেছনের দরজা দিয়ে খুনি পালিয়ে যায়। আমি গিয়ে দেখেছিলাম পেছনের দরজা খোলা ছিল। আচ্ছা, কাত্যায়নবাবু কোথায় আছেন এখন? ওর বাড়িতে থাকতে পারে।
বেচারা লজ্জায় কাউকে মুখ দেখাতে পারছে না। বাজার এরিয়ায় ওর বাড়ি। কর্নেল জয়বর্ধনের চাবিটা দেখিয়ে বললেন, এতে ইংরেজি ভি লেখা আছে কেন? এটা বাবার খেয়াল। আমার চাবিতে ভি আর আনন্দের চাবিতে এই দেখুন পি লেখা আছে। রায়বাবু, আমি একটা প্রশ্ন করতে চাই। সঠিক জবাব পেলে কাত্তায়নবাবুকে বাঁচানো যাবে। বলুন। আচ্ছা, আপনি কি নিশ্চিত যে আপনার চাবিটা সে রাতে কেউ চুরি করে নিয়ে গিয়ে বেদির তলায় ঢুকিয়ে রেখে আসেনি, যাতে আনন্দবর্ধনের মুকুট চুরি করতে সুবিধে হয়? কর্নেল সাহেব, ঠিক এটা আমারও সন্দেহ। আমার চাবি শোবার ঘরের আলমারির লকারের মধ্যে ছিল। আমার স্ত্রী ঘটনার দিন ছিলেন কলকাতায়। সেই সুযোগে আমার কাজের লোক কাল্লু আনন্দের উস্কানিতে টাকার লোভে কাজটা করলেও করতে পারে। আমি তো আর সবসময় শোবার ঘরে থাকি না। কাল্লুর সঙ্গে একটু কথা বলতে চাই। ওটাকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দিয়েছি। পরে সন্দেহও হয়েছে যে কা 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 বলে আনন্দ কাল্লুর কথা বলতে চায়নি তো। জয়বর্ধনবাবু আমাদের চা সন্দেশ খেতে জোর করছিলেন। কর্নেল খেলেন না, উঠে দাঁড়িয়ে বললেন, চলি মিস্টার রায়, পরে আবার দেখা হবে। রাজবাড়ি থেকে বেরিয়ে আমরা থানায় গিয়ে হাজির হলাম। ওসি দিলীপ ব্রহ্ম কর্নেলকে দেখে অবাক হয়ে হাসতে হাসতে বললেন, আরে কি কাণ্ড! আপনি ভীমগড়ে? আশা করছি পাখি প্রজাপতির খোঁজ করতে আসেননি। না মিস্টার ব্রহ্ম, রাজবাড়ির মার্ডার কেস? কর্নেল তাকে হাত তুলে থামিয়ে দিয়ে বললেন, আমি রাজমুকুটটা একবার দেখতে চাই মিস্টার ব্রহ্ম। একটু পরে দিলীপবাবু রাজমুকুটটা থানার বাজেয়াপ্ত খানা থেকে নিয়ে এনে দেখালেন। কর্নেল সেটা দেখার পর একটু হাসলেন। মিস্টার ব্রহ্ম, এটা নকল রাজমুকুট। মাই গড! সোনাটা রোল গোল্ড আর পাথরগুলো নকল। বলেন কি? শ্যাকরা দিয়ে পরীক্ষা করিয়ে নিলেই বুঝতে পারবেন। তাহলে তাহলে আসলটা নিশ্চয়ই কাত্তায়ন হাতিয়েছে। কর্নেল একটা চুরুট ধরিয়ে বললেন, না, আমার থিওরি অনুসারে আসল রাজমুকুট বড় কুমার বাহাদুরের ঘরে আছে। এখনই গিয়ে সার্চ করুন, পেয়ে যাবেন। দেরি করবেন না, আমি এখানে অপেক্ষা করছি। ওসি দিলীপবাবু কয়েকজন কনস্টেবলকে সঙ্গে নিয়ে বেরিয়ে গেলেন। আমি কর্নেলকে বললাম, আচ্ছা, আপনি এত শিওর হলেন কি করে? যদি সত্যিই আসল রাজমুকুট বড় কুমার বাহাদুরের ঘরে না পাওয়া যায়? পাওয়া যাবে। আমার থিওরি ডার্লিং। তা থিওরিটা কি? খুব সহজ ব্যাপার। আনন্দবর্ধন জানতেন তার চাবি তালায় ঢুকবে না, কাজে তিনি একা মুকুট হাতাতে যাবেন কেন? জয়বর্ধন যে খেয়াল না করার কথা বললেন, সেটা কি বিশ্বাসযোগ্য? আলমারির চাবি, বিশেষ করে যার ভেতর কিনা সিন্দুক বেদির চাবি লুকোনো আছে, সেই চাবি জয়বর্ধন হেলায় ফেলায় রাখার লোক। আসলে সে রাতে দুই ভাই গিয়েছিল মুকুট বের করতে। কানু ঠাকুরের চেহারায় আফিম খোরের ছাপ। নেশার ঘরে ঘুমোচ্ছিলেন। ভোরবেলা নেশা কাটার পর মন্দিরে পুজো দিতে গিয়ে আনন্দবর্ধনকে পড়ে থাকতে দেখেন। উনি কিন্তু ধপাস শব্দের কথা বলেননি, তুমি শুনেছ নিশ্চয়ই। হ্যাঁ, উনি তো বললেন পুজো দিতে গিয়ে লাশ দেখতে পান। কিন্তু জয়বর্ধন ধপাস শব্দের কথা বললেন। তখনই বুঝলাম কি ঘটেছে। সৎ ভাইকে সম্ভবত ভুলিয়ে ভালিয়ে মুকুট দেখাতে এনেছিলেন। তারপর কর্নেলের কথা শেষ না করতে দিয়ে বললাম, বুঝেছি। তাহলে জয়বর্ধন খুনি সাব্যস্ত হলেন, কিন্তু ওনাকে লোহার মুগুর আনতে দেখে আনন্দবর্ধনের তো ভয় পাওয়ার কথা। ভাইকে খুন করে পরে মুগুর এনে রক্ত মাখিয়ে ফেলে রেখেছিলেন। তাই নাকি? কি করে বুঝলেন? কা কা শব্দে। মানে খুব সোজা জয়ন্ত। জয়বর্ধনের কাঠের পা দেখে মাথায় এলো ওটাকেই মার্ডার ওয়েপন হিসেবে ব্যবহার করা যায়। কানু ঠাকুর কা 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 শুনেছেন, আসলে আনন্দবর্ধন বলতে চাইছিলেন কাঠের পা। আমাদের কথার মাঝেই পুলিশের দলটি এসে গেল। দিলীপবাবু ভেলভেটের একটি চৌকো বাক্স টেবিলে রাখলেন। ঢাকনা খুলতেই একটা কারুকার্য খচিত মুকুট দেখা গেল। জয়বর্ধনকে গ্রেপ্তার করে আনা হয়েছে। তিনি ক্রূর দৃষ্টিতে কর্নেলের দিকে তাকিয়ে রইলেন। এই কালো ভেলভেট বাক্সের মধ্যেই সোনাদানা রাখার নিয়ম। মিস্টার ব্রহ্ম খালি মুকুট পেয়েছেন, বাক্স পাননি। এই দেখেই আমি বুঝতে পেরেছিলাম এটা নকল মুকুট।
জয়বর্ধন বাবু, একটু বুদ্ধি করে ভেলভেটের বাক্সের মধ্যে নকল মুকুটটা রাখলে আপনার কীর্তি ধরতে পারতাম না সম্ভবত। জয়বর্ধন মুখ নামিয়ে দাঁড়িয়ে রইলেন। একটু পরে তাকে হাজতে নিয়ে যাওয়া হলো। আচ্ছা কর্নেল, চাবিতে ভি আর পি কেন খোদাই করা? ভি ভি ফর ভিক্টরি অর্থাৎ জয়, পি ফর প্লেজার অর্থাৎ আনন্দ, জয়বর্ধন এবং আনন্দবর্ধন। ঘরে খাল কেটে কুমির আনার মতো জয়বর্ধন বাবু আপনাকে আনিয়েছিলেন। আসলে উনি আমাকে দিয়ে যাচাই করতে চেয়েছিলেন ওনার মোডাস অপারেন্ডিতে কোনো খুঁত আছে কিনা, যাতে উনি ধরা না পড়েন। আমি ভাবছিলাম ক্রাউন অর্কিডের কথা বলতে বলতে ক্রাউন নিয়ে খুনের খবর আসা কি নেহাত কাকতালীয়। স্টেশনে ফেরার পথে কথাটা বললে কর্নেল বললেন, তোমাদের দৈনিক সত্যসেবকেই খবরটা বেরিয়েছিল। হেডিং ছিল রাজমুকুট নিয়ে খুন। ডার্লিং, কাগজের লোক হয়েও তুমি কাগজ পড়ো না, এটা একটা বদ অভ্যেস। এতক্ষণ আপনি শুনছিলেন সৈয়দ মুস্তাফা সিরাজের কর্নেল কাহিনী কা 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 রহস্য। গল্প পাঠে এবং জয়ন্তর চরিত্রে আমি সায়ন, কাত্তায়ন এবং কানু ভট্টাচার্যের চরিত্রে অপূর্ব এবং কর্নেলের চরিত্রে দীপক। নাট্যরূপ দান চিন্ময়, পোস্টার ডিজাইনিং বিশ্বজিৎ, প্রমোশনাল পার্টনার quickfindout.com, সমগ্র পরিচালনা এবং ধ্বনি পরিকল্পনা সায়ন। আগামী সপ্তাহে আরও একটা নতুন গল্প নিয়ে হাজির হব আমরা। শুনতে থাকুন রেডিও মিলন 90.4 FM।